গরু জবাই করে প্রথম আলো অফিসের সামনে চিহ্নিত কিছু রাজাকার আলবদরের ছাউ এবং পরিষ্কারভাবে দেখা গেছে এরা জঙ্গিবাদের সমর্থক। কোনো সন্দেহ নাই, আপনি চেহারাগুলো দেখবেন। এরা গরু কেটে ভারতের বিরুদ্ধে আন্দোলন করতেছে প্রথম আলোর অফিসের সামনে কাউরান বাজারে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, একটা কথা আপনারা হামেশা শুনে থাকবেন, বিশেষ করে বাংলাদেশি মিডিয়াতে, অর্থাৎ যেটাকে আজকের দিনে আমরা পূর্ব পাকিস্তান নামে চিনি। সেই সমস্ত মিডিয়াগুলোর কমেন্ট সেকশনে একটা জিনিস অবশ্যই আপনারা পড়তে দেখবেন বা লিখতে দেখবেন বা শুনতে দেখবেন বা ওদের বলতে দেখবেন। যেটাই বলুন না কেন এই জিনিসটা কমন দেখবেন যে আল্লাহ ছাড় দেন ছেড়ে নন। দেখুন বন্ধুরা, আল্লাহকে না আমি দেখেছি, না আল্লাহকে ছাড় দিতে দেখেছি, না ছেড়ে দিতে দেখেছি। তবে আজকের দিনে একটা জিনিস আমি কমন অবশ্যই দেখছি, ইসরায়েল না ছাড় দেয় না ছেড়ে দেয়। যাই হোক, বুদ্ধিমানের ইশারায় কাফে। প্রসঙ্গ আমার ওটা নয়, প্রসঙ্গ আমার এখন এটাই, এই পূর্ব পাকিস্তানের মানুষগুলো আজকের দিনে যেভাবে ভারত বিরোধিতা শুরু করেছে, আর ভারত বিরোধিতাকে নিয়ে যেভাবে তারা লাগাতার প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা সোশ্যাল সেট, প্রত্যেকটা মানুষের ভেতরে যেভাবে হাইপকে ক্রিয়েট করেছে, সেটা কিন্তু সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার আসার পরে থেকে সবকিছুর জন্য সীমা লঙ্ঘন করে পেরিয়ে গেছে। আজ থেকে কয়েকদিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া ঘুরতে ঘুরতে আমার চোখের সামনে আসে। সেখানে ছিল বাংলাদেশের উগ্র মৌলবাদী বা মাদ্রাসাগুলো, তারা বলেছে তলোয়ার ছাড়া নাকি কখনো ইসলামকে কায়েম করা যায়নি, তাই তলোয়ার তোলো, আমরা ইসলামের হয়ে বাংলাদেশ থেকে ভারতের খেলাফ যুদ্ধ করব। আমি বুঝে পাই না যে এই সমস্ত কট্টরবাদী ইসলামিক প্রোডাক্ট গ্রহণকারী মোল্লাতন্ত্রগুলো বা টুপি দাঁড়িয়ে রাখা ব্যক্তিগুলো এরা ভাবেটা কি ভাই? একবার নিজেদের আইকনটা যেন তাদের ম্যাপের দিকে তাকিয়ে দেখে এদের অবস্থানটা কেমন আছে। যখন এই সমস্ত কথাগুলো বলে আমি ভাবি এরা মনে হয় বাস্তবটাকে ভুলে গিয়ে তারা শুধুমাত্র ইসলামটাকে নিয়ে ভাবনা চিন্তা করে। এরা মনে হয় ভুলে গেছে যে ইসলামিক ব্যক্তি শুধু সেই দেশে বসে আছে, ভারতে মনে হয় নেই, ভারতে শুধু হিন্দুরাই থাকে। ভারতের সঙ্গে যখন যুদ্ধ করার কথা হয় বা এরকম টাইপের কোনো বক্তব্য যখন বাংলাদেশের কট্টরবাদী ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো বলে, তখন তাদের দেশের মাদ্রাসাবাজ ব্যক্তিদের মধ্যে এক অন্যরকম জোশ দেখা যায়, এক অন্যরকম হাইপ ক্রিয়েট দেখা যায়। ধরে নিতে পারেন যে তারা সেখান থেকে জন্য যুদ্ধ শুরু করে দিয়েছে, জাস্ট সময়ের অপেক্ষা, ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ভারতকে তারা জয় অর্জন করবে, ভারতকে তারা নিজেদের দখলে নিয়ে নেবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ওভারঅল পরিস্থিতি আর বাংলাদেশের যেভাবে কট্টরবাদী বা বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো বা ভারত বিদ্বেষীগুলো যেভাবে বেড়ে উঠেছে, এটাকে দেখে এটাকে দেখে শেখ ফরিদা তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন সেটা সত্যি অনেক বড় লেভেলের কথা। দেখুন, এই সমস্ত কথাগুলো বললে, আমি বললে একটা অন্যরকম ব্যাপার তৈরি হয়, আর সবকিছু আমি বলতেও পারি না, অনেক রুলস রেগুলেশন আছে। যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে শেখ ফরিদা তার ভিডিওতে যেভাবে বাংলাদেশিদের ওই সমস্ত ব্যক্তিগুলোকে নিয়ে, বিশেষ করে যারা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী কট্টরবাদী বা যারা বাংলাদেশের ঘরের ভিতরে এই মুহূর্তে দাঙ্গাকে শুরু করেছে, তাদেরকে নিয়ে যে সমস্ত কথাগুলো বলেছে বা বাস্তববাদী বা বাস্তবধর্মী যে সমস্ত কথাগুলো বলেছে, সেগুলো অবশ্যই আপনাদের একবার শোনা উচিত। চলুন দেখে নি শেখ ফরিদা কি বলছে। অনেকটা হাস্যকর একটা বিষয়, মানে এদের কিরকম হিন্দু বিদ্বেষ, কিরকম তীব্র ভারত জবাই করে, গরু কেটে সেটা জবাই করে সিন্নি খাবে, খিচুড়ি খাবে, আর ভারতের বিরুদ্ধে আন্দোলন করবে প্রথম আলো অফিসের সামনে কারণ বাজারে। ভারতের বিরুদ্ধে আন্দোলন করতে হবে তো তাদের ভারতীয় কোনো প্রতিষ্ঠানের সামনে, প্রথম আলো অফিসের সামনে কেন? এরা এম্বাসিতে যাবে, এম্বাসির দিকে যাবে, আরো জায়গা আছে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট, সেখানে যাবে, প্রথম আলোর অফিসের সামনে কেন? আর প্রথম আলোর বিরুদ্ধে তাদের প্রতিবাদ কার বিরুদ্ধে? প্রথম আলোর বিরুদ্ধে না ভারতের বিরুদ্ধে, নাকি ভারতের বিরুদ্ধে প্রথম আলোর বিরুদ্ধে? তা কিন্তু স্পষ্ট করতেছে না। যদি ভারতের বিরুদ্ধে তাদের আন্দোলন হয় তো প্রথম আলো অফিসের সামনে কেন? আর যদি প্রথম আলোর বিরুদ্ধে তাদের নিষেধাজ্ঞা থাকে, প্রথম আলোর বিরুদ্ধে যদি তাদের রাগ থাকে, ক্ষোভ থাকে, গোসা থাকে, তাহলে গরু জবাই করবে কেন? বুঝতে পারছেন আপনারা? বিষয়টাতে সাম্প্রদায়িক উস্কানি আসবে। একই সাথে ভারত বিরোধিতা, তার সাথে সাম্প্রদায়িকতা।
তারপর আবার পত্রিকা অফিসের বিরোধিতা। বুঝতে পারছেন তো? দুইটা পত্রিকার বিরুদ্ধে তারা দুই গরু জবাই করবে। গরুর জায়গায় কেন শুয়োর হইল না? শুয়োর জবাই করলো না কেন? বন্ধুরা, ভিডিওটি যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন তার আগে আপনাদের ছোট রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব, কেননা এটা সম্পূর্ণ ফ্রি। আর আপনারা জানেন একটা লাইক আর একটা কমেন্ট করলে আমার এই আপডেট ইন্ডিয়া ফ্যামিলি মেম্বার সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, তাই এইটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে করতেই পারি। তাহলে তো প্রতিবাদ তো আর জমতো গরুর বদলে। কিন্তু শুয়োর জবাই করলে তো, শুয়োর কাটলে তো হিন্দুরা কষ্ট পাবে না, ভারতের সমস্যা হবে না। আরে গাধার বাচ্চা গাধারা, ভারত পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম গরু রপ্তানিকারক দেশ। এই গাধারা এগুলো জানেই না। এই যেগুলো জঙ্গলি, এরা তো পড়ালেখা করে না, এরা ওই যে কিছু জঙ্গলিবাদী বই পড়বে, তার বাইরে তো পড়বে না। তাদের উস্তাদেরা যে যে সিলেবাস তার বাইরে তো পড়বে না। প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রতি আমার কোনো সিম্পেথি নেই। আমি সেই হিসেবে এখানে আসতেছি না, আমি বিষয়টা আলোচনার জন্য বলছি। কারণ প্রথম আলো এই দেশে এই সমস্ত আজকে যারা ফ্রাঙ্কেনস্টাইন, এই যে বাংলাদেশে মৌলবাদের উস্কানি, মৌলবাদের পৃষ্ঠপোষকতা প্রথম আলো দ্বারা হয়েছে, ডেইলি স্টার দ্বারাও হয়েছে, আমরা জানি। এই ডেইলি স্টার প্রথম আলোর কারণে বহু সাম্প্রদায়িক ব্যক্তি পয়দা হয়েছে, বহু সাম্প্রদায়িক বুদ্ধিজীবী পয়দা হয়েছে। এই ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করছে প্রথম আলো এবং ডেইলি স্টার, অনেকাংশে দায়ী। আমি বলি নাই যে শুধু তারা করছে, কারণ মাশাআল্লাহ 53 বছর যাবতই এই স্বাধীনতার পরে থেকেই, বিশেষ করে 75-এর পরে থেকে বাংলাদেশে মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ এগুলো আস্কারা দেওয়া হচ্ছে, পৃষ্ঠপোষকতা করে দেওয়া হচ্ছে। যার আজকে সর্বশেষ শেখ হাসিনা সরকারের উৎখাতের পরে সর্বশেষ পরিণাম আসছে। প্রথম আলো ডেইলি স্টারের সামনে তারা আন্দোলন করতেছে, তার পত্রিকার নাম দিয়েছে দিল্লির আলো। এখানে লিখছে দিল্লি, লিখে তারা ওখানে জুম্মা নামাজ পড়ছে। জুম্মা নামাজ কিভাবে রাস্তায় বললেন? জুম্মা নামাজ পড়ার শর্ত হচ্ছে মসজিদ, বাধ্যতামূলক। সেই জন্যেই ওয়াক্তিয়া নামাজে মসজিদে আপনি জুম্মা নামাজ হবে না। নিয়মিত যেখানে নামাজ পড়া হয়, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় এবং মসজিদ শর্ত, সেখানে জুম্মা হবে। জুম্মা নামাজ আপনি বাইরে পড়তে পারবেন না, চাইলেও করতে পারবেন না। না, ইসলামের পরিভাষায় বললাম আর কি। সেই ধর্ম সত্য মিথ্যা ভালো মন্দ ওই প্রশ্নে যাচ্ছে না। আপনি ধর্মীয় অনুযায়ী যদি দেখেন, নিয়ম অনুযায়ী আপনি জুম্মা নামাজ আপনি রাস্তায় পড়তে পারবেন না, আপনাকে নির্দিষ্ট মসজিদে গিয়ে পড়তে হবে। জুম্মার নামাজে মসজিদ প্রধান শর্ত। সব নামাজ আপনি যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারবেন। কেউ গাছে উঠে পড়ে, কেউ বট গাছে, কেউ কলা গাছে, কেউ জাম্বুরা গাছে, কেউ আতা গাছে, কেউ তেঁতুল গাছে, কে কোন উন্মাদ, কেউ উন্নত বিশ্বে দেখি গাড়ির, প্রাইভেট কারের উপরে, ট্যাক্সির উপরে। পাকিস্তান বাংলাদেশের ক্রিকেটাররা মাঠের মধ্যে, রাস্তায়, হোটেলে, রেলগাড়ির ভিতরে কত জায়গায় নামাজ পড়ে, কিন্তু জুম্মা নামাজ আপনাকে পড়তে হবে। ও কেউ আবার সি বিচে গিয়ে নামাজ পড়ে, ওই আপনার বিকিনি পরে নামাজ পড়ে মেয়েরা দেখি। তো এরকম নামাজি যত বড় পাক্কা নামাজি আপনি হন, আপনাকে জুম্মা নামাজ পড়তে হবে, মসজিদ শর্ত। কিন্তু তারা দিল্লির আলো লিখে, দিল্লি লিখে সেইখানে গিয়ে তারা নামাজ পড়ছে প্রথম আলো অফিসের সামনে। 22 তারিখ থেকে তাদের আন্দোলন শুরু হয়েছে। তাদের আন্দোলনের উদ্দেশ্য কি? আপনারা যারা এই আন্দোলনটা করলো, যারা প্রত্যেকটা টিভি চ্যানেলগুলো দেখবেন, নিউজগুলো একটা না কয়েকটাই দেখেন, প্রত্যেকটা চেহারা দেখছেন, সবগুলো চেহারাতেই পাওয়া যায় এগুলো জঙ্গলি চেহারাতে। এরা জঙ্গলি জঙ্গলি ভাব, এদের চেহারা আচরণ দেখছেন, বডি ল্যাঙ্গুয়েজ। এরা তোদিন কোথায় ছিল? এগুলো গর্তের ভিতরে লুকিয়েছিল, এগুলো গর্তের ভিতরে লুকানো ছিল। এগুলো পয়দা করছে জামাতে ইসলাম, হিজবুত তাহরির, হেফাজতে ইসলাম, আসলে এটা হবে হেফাজতে পাকিস্তান, কিছু আওয়ামী লীগের ছিল, অনেকাংশে বিএনপির ছিল। এদের মধ্যে লুকিয়ে থেকে এরা এগুলো তৈরি হয়েছে। এরা ফ্রাঙ্কেনস্টাইনের মতো পয়দা হয়েছে। রাষ্ট্র এদের পয়দা করছে, বিভিন্ন রাজনৈতিক দল এদের পয়দা করছে। শুধু যে এই যে তথাকথিত জামাতে পাকিস্তানিরা পয়দা করে নাই, বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলো পয়দা করছে। আমি লিখিত দিতে পারি, আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা প্রথম আলো এবং ডেইলি স্টার, আবারও বলি ডেইলি স্টার প্রথম আলোর প্রতি আমার সিম্পেথি থেকে এগুলো বলতেছি না, কারণ এরাও কম বদামি করে না। মুক্তিযুদ্ধ বিরোধী চিন্তা চেতনা স্প্রেড, সাম্প্রদায়িক চিন্তা চেতনা, জঙ্গিবাদী চিন্তা চেতনার পৃষ্ঠপোষকতা এরা কম করে নাই। আজকে তাদের ফ্রাঙ্কেনস্টাইন তাদেরকেই হামলা করতে গেছে, তাদের ওইখানে গিয়ে গেছে এবং তাদেরকে বন্ধ করতে হবে। অবশ্যই এখানে মাহমুদুর রহমান আছেন সাংঘাতিক। মাহমুদুর রহমান ওই রাজাকারের বাচ্চাটা, ওই আমার দেশ পত্রিকা সম্ভব, তার উস্কানি আছে, তার একটা উল্লানি আছে, উস্কানি আছে, সে উস্কে দিয়েছে এই আন্দোলনটা। নিশ্চিত থাকেন
জঙ্গিবাদের উস্কানি দিয়েছে, জামাত উস্কানি দিয়েছে, হিজবুত তাহরির উস্কানি, মাহফুজ আলমের সাথে জড়িত, সাংঘাতিক মাহমুদ রাজাকারের বাচ্চা রাজাকার, চরম ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী সাংবাদিক মাহমুদুর রহমান এর সাথে জড়িত। দেখেন আন্দোলনকে কিভাবে সাজাইছে, সাজানোর পদ্ধতিতে দেখেন কি সুন্দর। গরু আনছে আর সব দেখেন মৌলবী, আপনার চেহারাগুলো দেখেন প্রত্যেকটাকে, অর্ধেকই আছে ট্রেনিং প্রাপ্ত, আপনি গিয়ে দেখেন আর জঙ্গিবাদের ট্রেনিং প্রাপ্ত। এই ভিডিওগুলো রেকর্ড রাখেন, একদিন এরা ধরা পড়বে। এরাই মাস্টার মাইন্ডের আন্ডারে এরা কাজ করতেছে। এই প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসের সামনে যারা আন্দোলন করছে প্রত্যেকটার ভিডিও আপনি সংগ্রহ রাখেন, তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন এরা সব বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, রাজাকার আলবদর তো বটেই, এরা গণতন্ত্র বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী তো বটেই। এক স্টুপিড এক জঙ্গলি বলল যে ৭১-এর পরে তারা ভারতীয় আধিপত্যবাদের শিকার। বুঝছেন তো মাইন্ড সেট আপটা কি তাদের? এদের মাইন্ড সেট আপটা তো বুঝতে পারছেন এরা কারা। ৭১ সালের পরে নাকি এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলতেছে। এটা লাইভ টিভিতে এসে বলতেছে তারা। আপনারা ক্লিক করেন, ইউটিউব সার্চ করেন, পাবেন। প্রথম আলোর অফিসের সামনে আসছে, প্রথম আলোর বিরুদ্ধে রাগ ঝাড়তে, সেখানে গরু নিয়ে আসছে আর ভারত প্রসঙ্গ নিয়ে আসছে। আবার ভারতের বিরুদ্ধে তাদের রাগ একটাই, এই মগজগুলো পয়দা করছে এরা হচ্ছে। এখানে যারা আছে, আমি ভিডিওটা কয়েকবার দেখলাম, 3টা ভিডিও আমি দেখলাম, প্রত্যেকটার চেহারা দেখে আমি অবাক হয়ে গেলাম। প্রত্যেকটাই জঙ্গি এরা। মাইন্ড সেট আপ তো বটেই, মাইন্ড সেট আপ এরা 100 1% এদিক ওদিক হয়, একটাও জঙ্গিবাদের বাইরে না। মানে মাইন্ড সেট আপ জঙ্গলি চিন্তা চেতনা, মুসলিম মৌলবাদ মাথার ভিতরে, জঙ্গিবাদে আফগানিস্তানের তালেবানি মাইন্ড সেট আপে গিজ করে এদের মাথা প্রত্যেকটা যারা আসছে। আর সরাসরি এখানে 20% ধরনের এরা প্রশিক্ষণ প্রাপ্ত, হয় পাকিস্তান থেকে, না হয় আফগানিস্তান থেকে 2-4 জন প্রশিক্ষণ নিয়ে আসছে। আর বাংলাদেশে তারা গোপন আড্ডা এরা প্রশিক্ষণ নেই। আমি আপনাদের একটা তথ্য দিই, দায়িত্ব নিয়ে বলতেছি, বাংলাদেশে কিন্তু বহু আগে থেকেই জঙ্গিবাদের ট্রেনিং হয়। ইভেন আমাদের জামালপুর সরিষাবাড়িতেও ট্রেনিং করছে। সেই জায়গার নাম হলো বাউসিতে গিয়ে ট্রেনিং করতো। আরো আছে জায়গা, আমি 1 by 1 পরে বলবো। সেটা বিএনপির আমলে করছে 2001 সালে, 2001 থেকে 2005 এর মধ্যে আমাদের সরিষাবাড়িতে বাউসি নামে একটা জায়গা, বাউসি আরে কি বলে, আরে জায়গা বললাম ইজরাফারা, সেখানে ট্রেনিং করতো। বাউসি ইজরাফারা ট্রেনিং করতো। আমি দায়িত্ব নিয়ে বললাম, জঙ্গিরা ট্রেনিং করতো। পত্রিকা এগুলো আসতো না, ভয়েই তারা ছাপতো না। বাংলাদেশের পত্রিকা 2টা নিউজ ছাপে না, একটা হলো জঙ্গিবাদের খবর ভয়ে ছাপে না, আর বলৎকার, বুঝতে পারছেন, বলৎকার আছে না মাদ্রাসার, এটা ভয়ে ছাপে না। আর জঙ্গিবাদেরা কোথায় কোথায় ট্রেনিং করে কি করে, সাংবাদিকরা সব জানে কিন্তু বলবে না। আমি যদি 2002-3 সালে জানি, একসাথে তারা জানতো না, অবশ্যই জানি, তারা বলে না। আরেকটা বলে না, বলেন তো কি? আরেকটা নিউজ ছাপবে না, প্রগতিশীল মুক্ত চিন্তক এবং যারা এথিস্ট, মুক্ত চিন্তার চর্চা করে, তাদের উপর যে আক্রমণ হয়, এরা এই নিউজ ছাপবে না। বুঝতে পারছেন? মনে রাখেন কি কি ছাপবে না? মাদ্রাসার বলৎকার, জঙ্গিবাদের ট্রেনিং কোথায় কোথায় নেয়, এই 2টাতে সাংবাদিকেরা পারত পায়। যেটা মানে না ছাপলে মানে প্রকাশ হয়ে গেছে, এটা গোপন করার নাই, তখন তারা সেটা ছাপতে বাধ্য হয়। আসলে ওটা চায় না, ছাপতে চায় না। মাদ্রাসা বলৎকার না, কোনো পত্রিকায় সহজে ছাপতে চায় না, আমি জানি। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। এটা সাংবাদিক ভাইরাও তারাও বিপদে পড়েই পড়েন, কারণ একটা লোকাল চাপ, লোকাল পলিটিক্স যারা ক্ষমতায় থাকে তাদের চাপ, শুধু যে মৌলবীদের চাপ, যারা যখন যে সরকার থাকে তাদের একটা চাপ থাকে, পাশাপাশি মৌলবীদের চাপ থাকে। আর 95% তো হচ্ছে সাংবাদিক মুসলমান। এই চিন্তা চেতনা এবং পরিস্থিতির কারণে সাংবাদিক এগুলো ছাপে না, ভয়েও কখনো ছাপে না। তো এই যারা এখানে আসছে, এগুলো সব প্রশিক্ষণ প্রাপ্ত, অধিকাংশই। মানে কিছু বিদেশে প্রশিক্ষণ প্রাপ্ত, পাকিস্তান, আফগানিস্তান, আর অধিকাংশ বাংলাদেশে প্রশিক্ষণ। মাইন্ড সেট আপ 100 এগুলো সব জঙ্গিবাদ। যারা বলে যে ৭১-এর পরে তারা নাকি এই বাংলাদেশ নাকি ভারতীয় আধিপত্য, মানে বুঝতে পারছেন তো, পাকিস্তান ভাঙার বেদনা এদের যারা প্রশিক্ষণ দিছে, প্রথমেই মগজে ঢুকাইছে পাকিস্তানও ভাঙার বেদনা। আমি সব মানুষকে আমি একটা স্কেল আগে ফেলাই বাংলাদেশে, আপনি যে দলেরই হন। বন্ধুরা, ভিডিওটিকে যদি শেখ ফরিদা শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আশা করি বুঝতে পারছেন শেখ ফরিদা কি বলতে চেয়েছে আর কি বুঝিয়েছে। এই সমস্ত বিষয়ের উপর আমি কোনো কথা বলতে চাই না, কেননা দেখুন, অ্যাকচুয়ালি তো আমি বললে বাংলাদেশিদের অনেক খারাপ লাগে, তার উপর আবার এই সমস্ত কথাগুলো যদি বলি, তাহলে কথা কিন্তু এখানে সীমাবদ্ধ থাকবে না, অনেক দূর পর্যন্ত চলে যাবে। আর এটা সম্পূর্ণ ধর্মকে নিয়ে বলা হবে। যাই হোক, এখানে আমার প্রসঙ্গ ধর্ম নয়,
আমার এখানে প্রসঙ্গ বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের সেই সমস্ত কট্টরবাদী বা ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি রাখা ব্যক্তিগুলো যারা ভারত বিদ্বেষী ছড়াচ্ছে, ভারতকে ঘৃণা চোখে শুরু করে বাংলাদেশের জনসাধারণ বা মাদ্রাসা পড়া ব্যক্তিদের মধ্যে ভারত বা হেড স্পিচ দিচ্ছে, সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে বলা। শেখ ফরিদের সাথে আপনারা কতটা সহমত দিচ্ছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।